আজকে আমরা এমন একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই অধ্যায়ের গুরুত্ব এবং তাৎপর্য বলে শেষ করা যাবে না। এই অধ্যায়ের নাম হচ্ছে জৈব রসায়ন। প্রথমেই আমরা জেনে নিই আসলে জৈব রসায়নটা কি। রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক তথা জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকেই কিন্তু আমরা বলে থাকি জৈব রসায়ন। এরপরে আমরা আসি যে আসলে জৈব যৌগটা কি। কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক যৌগসমূহকে জৈব যৌগ বলে। জৈব যৌগ হতে হলে সেখানে কার্বন অবশ্যই থাকবে, আর এই কার্বন পরমাণুর সাথে কারা যুক্ত থাকবে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন ইত্যাদি। যেমন আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মিথেন, মিথানল, মিথাইল ক্লোরাইড। আমরা যে প্রথম যৌগ মিথেন বললাম, খেয়াল করে দেখো সেখানে কার্বন হাইড্রোজেন আছে, অর্থাৎ এটা হাইড্রোকার্বন। মিথানল যে বললাম সেখানে খেয়াল করে দেখো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, সুতরাং এটা কিন্তু হাইড্রোকার্বনের জাতক। তার মানে আমরা বলতে পারি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক যৌগসমূহকে আমরা জৈব যৌগ বলবো। এবার আসি জৈব যৌগের উৎপত্তি, কিভাবে জৈব যৌগের সৃষ্টি। এই তথ্য দিতে গিয়ে বিজ্ঞানী বার্জেলিয়াস 1808 সালে বললেন, উদ্ভিদ বা প্রাণী দেহে অর্থাৎ সজীব পদার্থ থেকে যে যৌগগুলো সৃষ্টি তাদের উনি নাম দিলেন জৈব যৌগ, এবং নির্জীব পদার্থ থেকে যে যৌগগুলো সৃষ্টি তাদের নাম দিলেন অজৈব যৌগ। এবং তিনি 1815 খ্রিস্টাব্দে একটি মতবাদ দিলেন যেটার নাম প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স নামে পরিচিত। জৈব যৌগ সমূহ উদ্ভিদ বা প্রাণী দেহে একটা রহস্যময় প্রাণশক্তির প্রভাবেই সৃষ্টি। তিনি আরো বললেন জড় বস্তু থেকে কখনো জৈব যৌগ সৃষ্টি করা যায় না। তার এই মতবাদটাই কিন্তু প্রাণশক্তি মতবাদ। তখনকার বিজ্ঞানীরা সবাই বার্জেলিয়াসের এই কথাকে সাপোর্ট করলো। পরবর্তীতে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার উনি অজৈব যৌগ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইডকে পরীক্ষাগারে নিয়ে উনি অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুতকালে তাপ দেওয়ার পর উনি দেখতে পেল যে এই অ্যামোনিয়াম সায়ানাইডটা ইউরিয়াতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং এই যে ইউরিয়াটা তৈরি হয়ে গেল সেই ইউরিয়াটা কিন্তু একটি জৈব যৌগ। এরপরে কিন্তু প্রমাণিত হয়ে গেল যে আসলে জড় বস্তু থেকে যে জৈব যৌগ তৈরি করা যায় না, বা অজৈব যৌগ থেকে বা নির্জীব পদার্থ থেকে যে জৈব যৌগ তৈরি করা যায় না, এই কথাটা সত্য না। অর্থাৎ বিজ্ঞানী ফ্রেডরিক উহলারের এই আবিষ্কারের পর থেকে, এই ইউরিয়া তৈরি করার পর থেকে প্রাণশক্তি মতবাদটা ভুল প্রমাণিত হলো। শুধু তাই না, পরবর্তীতে পরীক্ষাগারে অসংখ্য জৈব যৌগ নির্জীব তথা জড় বস্তু থেকে তৈরি করা সম্ভব হয়েছে, যার কারণে এই ফ্রেডরিক উহলারকে পরবর্তীতে জৈব রসায়নের জনক বলা হচ্ছে। এবার আমরা জৈব যৌগের প্রাচুর্যতা নিয়ে আলোচনা করব। আসলে পৃথিবীতে বর্তমানে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষেরও বেশি। তার বিপরীতে চিন্তা করো, অজৈব যৌগের সংখ্যা মাত্র 1 লক্ষের কাছাকাছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এত জৈব যৌগের সংখ্যা কেন বা জৈব যৌগের প্রাচুর্যতা? এর পেছনে অনুসন্ধান করতে গিয়ে আমরা 3টা বিষয়কে লক্ষ্য করেছি। সেই 3টা বিষয় হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্যাটেনেশন, দেন সমানতা এবং পলিমারকরণের ঘটনা। তো আমরা প্রথম ঘটনা ক্যাটেনেশন নিয়ে একটু আলোচনা করি। তো ক্যাটেনেশনটা কি? কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে ছোট বড় বিভিন্ন দৈর্ঘ্যের শিকল গঠন করার ক্ষমতাকেই আমরা বলছি কার্বনের ক্যাটেনেশন।
অর্থাৎ কার্বন পরমাণুর মধ্যে এই ক্যাটেনেশন ধর্ম থাকার কারণে জৈব যৌগের প্রাচুর্যতার প্রধান কারণ। তো কার্বনের অসংখ্য পরমাণু নিজেদের মধ্যে একক বন্ধনের মাধ্যমে সরল শিকল অথবা শাখা শিকল, আবার দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, ষড়ভুজের মাধ্যমে যুক্ত হতে পারে। তো আমরা একটু সেই বিষয়গুলো একটু দেখে নিই। দেখো, কার্বনের আমি মনে করো এখানে 4টি কার্বন আমি সরল শিকলে যুক্ত করলাম, তাহলে এই যৌগটা একটা নামে ডাকা হবে। আবার এই 4টি কার্বনকে আমি যদি শাখা যুক্ত করি তাহলে এটাকে আরেক নামে ডাকা হবে। আবার যদি আমি কার্বন শিকলে কোনো জায়গায় মনে করো দ্বিবন্ধন দিলাম তাহলে আরেকটা নাম হয়ে গেল। আবার কার্বন শিকল কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তাহলে আরেকটা নাম হবে। আবার আমি এই কার্বনগুলো দিয়ে কিন্তু দেখো ষড়ভুজ আকৃতির কাঠামো লিখতে পারি। তো এই যে বৈচিত্র্যটা জৈব যৌগের যে অসংখ্য তৈরি হওয়ার পেছনে কিন্তু এই কার্বনের ক্যাটেনেশন ধর্ম। তো কার্বনের এই ক্যাটেনেশনের একটা উদাহরণ আমরা যদি বলি, সেই উদাহরণটা হচ্ছে ফুলারেন্স। আসলে এই ফুলারেন্সটা কিন্তু কার্বনের একটি বিশেষ রূপভেদ। 1985 সালে বিজ্ঞানীরা দেখলো যে কার্বনের যে দুটো রূপভেদ হিরোক এবং গ্রাফাইট ছাড়া এই ফুলারেন্স নামক আর একটা বিশেষ রূপভেদের সন্ধান পেল। এই রূপভেদ সময়ের মধ্যে কার্বন পরমাণু 30 থেকে 70টি কার্বন পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। তবে এই রূপভেদগুলোর মধ্যে C60 অর্থাৎ C60 এই রূপভেদের গঠনটা বিখ্যাত স্থপতি বুকমিনস্টার ফুলারিন নির্মিত ভূগোলক আকৃতির একটি গম্বুজের মতো। তাই C16 কে বলা হয় বুকমিনস্টার ফুলার বা বাকিবল বলা হয়। অর্থাৎ এই জৈব যৌগের প্রাচুর্যতার পেছনে কিন্তু ক্যাটেনেশনের অবদানটা সবচেয়ে বেশি। 2 নম্বরে যাই, সমানতা। তো প্রথমে জেনে নিই সমানতা কি। যে সকল যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, আর এই ভিন্ন গাঠনিক সংকেত হওয়ার কারণে তাদের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে ভিন্নতা দেখা যায়, ওই যৌগগুলোকে আমরা বলে থাকি সমাণু, আর বিষয়টাকে আমরা বলে থাকি সমানতা। আর এই সমানতা হওয়ার কারণে কিন্তু জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা আর একটু ক্লিয়ার করি। যেমন দেখো C2H6O, এটা একটা আণবিক সংকেত। তো এই আণবিক সংকেত থেকে আমরা দুটা গাঠনিক সংকেত লিখতে পারি। এখানে কার্বন 2টা দেখতে পাচ্ছ, তার মানে কার্বন 2টা দিয়ে দিলাম। এখানে OH, এটা অ্যালকোহলিক মূলক। তো যেখানে অ্যালকোহলিক মূলক পাবে ওই আণবিক সংকেত দ্বারা সেখানে ইথার মূলকও পাবে, অর্থাৎ এইটা আমাদের ইথার মূলক। এখানে যেহেতু আমার কার্বন 2টা আছে, এখানে একটা কার্বন হবে, এখানে একটা কার্বন হবে, তাহলে এখানে কি হবে CH3 CH2, এখানে কি CH3, এখানে কি হবে CH3। অর্থাৎ খেয়াল করে দেখো এই যৌগটাকে আমরা নাম বলছি ইথানল, আর এই যৌগের নাম বলছি ডাইমিথাইল ইথার। অর্থাৎ একটা আণবিক সংকেত দ্বারা এরকম অনেকগুলো গঠন কিন্তু আমরা লিখতে পারি বিভিন্ন আণবিক সংকেতের ক্ষেত্রে, যার কারণে জৈব যৌগের সংখ্যা বেড়ে যাচ্ছে। তৃতীয় কারণ পলিমারকরণ। পলিমারকরণটা কি? যে প্রক্রিয়ায় অসংখ্য অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বড় যৌগ বৃহৎ যৌগে রূপান্তরিত হয়, ওই বিক্রিয়াকে আমরা বলে থাকি পলিমারকরণ বিক্রিয়া। একটা উদাহরণ দিলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এই যৌগের নাম আমরা বলছি ইথিন। এই অনেকগুলো ইথিন অণু নিলাম, নিয়ে আমরা এখানে উচ্চ চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপ অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে চালনা করলে তখন আমার এখানকার প্রায় বন্ধন ভেঙে দুটো সিগমা বন্ধন হয় এবং অনেকগুলো ইথিন অণু একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা যুক্ত হয়ে
পলিথিন তৈরি করে, এটাকে আমরা বলছি ইথিন। আর এখানে আমাদের যেটা হবে কি CH2 আর এখানকার পাই বন্ধন ভেঙে দুই পাশে দুটো সিগমা বন্ধন হবে এবং n সংখ্যক মানে অসংখ্য ইথিন অণু একটি আরেকটির সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি পলিথিন। অর্থাৎ এটা আমাদের মনোমার আর এটা আমাদের পলিমার। আর এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ক্যাটিনেশন, সমানতা, পলিমারকরণ এই তিনটা ধর্ম আছে বলেই জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে এত বেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। পার্থক্যসূচক বৈশিষ্ট্য প্রথমেই আসো সংযুক্তি। জৈব যৌগ হতে হলে সেখানে অবশ্যই কার্বন থাকতে হবে। কার্বন ছাড়া আর কে কে থাকবে? তার সাথে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন ইত্যাদি। অপরদিকে অজৈব যৌগের ক্ষেত্রে দুই বা ততোধিক পরমাণু বা মৌল যুক্ত হয়ে অজৈব যৌগ গঠন করতে পারে। এখানে তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। বন্ধন প্রকৃতি। জৈব যৌগ প্রধানত সমযোজী বন্ধন দ্বারা গঠিত আর অজৈব যৌগ প্রধানত আয়নিক বন্ধন দ্বারা গঠিত। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। যেহেতু জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাই জৈব যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক নিম্ন হয়। অপরদিকে যেহেতু অজৈব যৌগ আয়নিক বন্ধন দ্বারা গঠিত, তাই এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক জৈব যৌগের তুলনায় বেশি হয়। দ্রাব্যতা। এই জৈব যৌগগুলো পোলার দ্রাবক, যেমন পানিতে অদ্রবণীয়। অপরদিকে জৈব যৌগগুলো জৈব দ্রাবক, যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন এর মধ্যে কিন্তু দ্রবণীয়। তবে কিছু কিছু জৈব যৌগ আছে যাদের মধ্যে হাইড্রক্সিল মূলক আছে, যেমন ইথানল, গ্লুকোজ। এইগুলো কিন্তু আবার পোলার দ্রাবক তথা পানিতে দ্রবণীয়। অজৈব যৌগগুলো পোলার দ্রাবকে দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক বা অপোলার দ্রাবকে অদ্রবণীয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের কথা যদি তুমি ভাবো, সোডিয়াম ক্লোরাইড পানিতে দাও দ্রবণীয়, কিন্তু বেনজিনের মধ্যে যদি দাও তাহলে দেখবে অদ্রবণীয়। দহন। জৈব যৌগকে তুমি যদি দহন করো তাহলে দেখবে কোনো অবশেষ পাবে না, সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। কিন্তু অজৈব যৌগকে দহন করা যায় না, বা দহন করলে দেখবে যে কোনো কিছু দহন করলে দেখবে অবশেষ থেকে যাবে। তড়িৎ পরিবাহিতা। জৈব যৌগের মধ্যে গলিত অবস্থায় জৈব যৌগের মধ্যে বিদ্যুৎ চালনা করলে এর মধ্যে কোনো আয়ন তৈরি হয় না, অর্থাৎ রাসায়নিক বিয়োজন ঘটে না। বিধায় এই জৈব যৌগের মধ্যে বিদ্যুৎ পরিবহন তেমন একটা ঘটে না। অপরদিকে অজৈব যৌগের মধ্যে বিদ্যুৎ চালনা করলে রাসায়নিক বিয়োজন ঘটে বলে এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। এবার আমরা শেষ পয়েন্টে দেখছি জৈব যৌগের সংখ্যা। তোমরা আগে জেনেছো জৈব যৌগের মধ্যে ক্যাটিনেশন, সমানতা ধর্ম আছে বলে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, এবং পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষেরও বেশি। অপরদিকে অজৈব যৌগের মধ্যে এই ধর্ম না থাকার কারণে অজৈব যৌগের সংখ্যা জৈব যৌগের তুলনায় অনেক কম, এবং এর সংখ্যা প্রায় 1 লক্ষের কাছাকাছি। এবার একটু আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ দেখে নিই, কিভাবে আমরা জৈব যৌগকে ভাগ করতে পারি। তো প্রথমে খেয়াল করে দেখো, জৈব যৌগ দুই ভাগে ভাগ করা হচ্ছে: মুক্ত শিকল বা অ্যালিফেটিক, বদ্ধ শিকল বা সাইক্লিক যৌগ। তো প্রথমে আমরা এই পাশটা একটু দেখে নিই। মুক্ত শিকল জৈব যৌগ আমরা কাকে বলছি? যে সকল জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পরের সাথে যুক্ত থাকে না, মুক্ত থাকে। যেমন দেখো, এটা যদি 1 নাম্বার বলো তাহলে এটা 4 নাম্বার, তাহলে 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বন পরস্পরের সাথে কিন্তু যুক্ত নেই, তাই আমরা এটাকে বলছি মুক্ত শিকল বা অ্যালিফেটিক জৈব যৌগ। এই মুক্ত শিকল জৈব যৌগকে আমরা আবার দুই ভাগে ভাগ করতেছি, একটাকে আমরা বলছি সম্পৃক্ত আর একটাকে আমরা বলছি অসম্পৃক্ত।
যদি তোমার এই মুক্ত শিকল কার্বন দ্বয়ের মাঝে একক বন্ধন দেখতে পাও তাহলে সেটাকে বলবে সম্পৃক্ত জৈব যৌগ। আর যদি এই কার্বন শিকলে কোনো জায়গায় কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি দেখতে পাও তাহলে তুমি এটাকে বলবে অসম্পৃক্ত জৈব যৌগ। এবার আসো বদ্ধ শিকল বা সাইক্লিক জৈব যৌগ কারা। জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন নিজেদের মধ্যে অথবা কোনো হেটারো অ্যাটম, এই হেটারো অ্যাটমটাকে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার এদের সাথে যুক্ত হয়ে যদি একটা বলয় গঠন করে তাহলে ওই যৌগগুলোকে আমরা বলবো বলয়াকার যৌগ বা সাইক্লিক যৌগ বলবো। যেমন এখানে যে যৌগটা দেখতে পাচ্ছ 3 কার্বনের বলয়াকার যৌগ, এরা কার্বন দিয়েই গঠিত এবং এই বলয়াকার যৌগকে আমরা বলছি চক্রীয় প্রোপেন, এখানে অবশ্য লেখা আছে। আবার এখানে দেখো কার্বন কার্বন, এখানে অক্সিজেন আছে, যেহেতু সাইক্লিক অর্ডারে আছে তাই এটা আমরা কিন্তু চক্রীয় যৌগ বলছি, এটার নাম ইথিলিন অক্সাইড। এবার বদ্ধ শিকল যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। যদি আমার চক্রের মধ্যে শুধুমাত্র কার্বন দিয়ে চক্রটা যদি তৈরি হয় তখন আমরা সেই চক্রীয় যৌগ বা বদ্ধ শিকল যৌগকে আমরা বলছি কার্বোসাইক্লিক, যেহেতু শুধু কার্বন দিয়ে গঠিত, অথবা সুষম চাক্রিক, কেননা চক্রের মধ্যে কার্বন এক জাতীয় পরমাণু, বা হোমোসাইক্লিকও আমরা বলতে পারি। এই কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক যৌগ কিন্তু আবার দুই রকম, একটাকে আমরা বলছি অ্যালিসাইক্লিক আর একটাকে আমরা বলছি অ্যারোমেটিক। তাহলে প্রথমে আসো অ্যালিসাইক্লিক কাকে বলবো। এই যৌগগুলোর ধর্মের দিক থেকে তুমি যদি বিবেচনা করো তাহলে দেখতে পাবে এই যৌগগুলোর ধর্মটা অ্যালিফেটিক যৌগের সাথে মিল থাকবে, কিন্তু এই যৌগটা গঠনের দিকে যদি তুমি খেয়াল করো দেখবে যে এটা একটা বদ্ধ শিকল যৌগের মতো, যার কারণে এটাকে আমরা বলছি অ্যালিফেটিক শব্দ থেকে অ্যালি, আর সাইক্লিক অর্ডারে সাইক্লিক ভাবে আছে এই জন্য আমরা বলছি অ্যালিসাইক্লিক যৌগ। এবার আসি অ্যারোমেটিক কাকে বলছি। এটাও দেখো এই বলয়ের ভিতরে শুধু কার্বনই আছে, এটাও কার্বোসাইক্লিক যৌগের একটা উদাহরণ এবং এটার ধর্ম বৈশিষ্ট্য ও অ্যারোমেটিকের যে বৈশিষ্ট্য তার মতো। এবং আমরা এটা সংক্ষেপে যদি বলি বেনজিন বা বেনজিনের মতো বলয়যুক্ত যে যৌগগুলো সেটাই কিন্তু অ্যারোমেটিক যৌগ, যদিও অ্যারোমেটিক যৌগের ডেফিনেশন হাকেল তত্ত্বের সাহায্যে আমরা বিস্তরভাবে পরের ক্লাসগুলোতে জানবো। এবার আসি হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগটা কি। যদি তোমার চক্রের ভিতরে কার্বন ছাড়াও কোনো একটা জায়গায় হেটারো অ্যাটম থাকে, সেটা অক্সিজেন, নাইট্রোজেন, সালফার যদি থাকে তাহলে ওই যৌগকে আমরা বলবো হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ। এই বিষম চাক্রিক যৌগকেও আমরা দুই ভাগে ভাগ করছি, যেমন দেখো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। এখন হেটারো অ্যালিসাইক্লিক কাকে বলবো। প্রথমে আসা যাক হেটারো। আসলে এই চক্রের মধ্যে হেটারো অ্যাটম আছে বলেই আমরা এটাকে বলছি হেটারো। আর অ্যালিসাইক্লিক কেন বলছি, এর ধর্ম বৈশিষ্ট্য অ্যালিফেটিকের মতো, তাই অ্যালি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এটা যেহেতু চক্রীয় যৌগ বা বদ্ধ শিকল যৌগ তাই আমরা বলছি সাইক্লিক, অর্থাৎ এই জন্য এই যৌগের নাম দেওয়া হয়েছে হেটারো অ্যালিসাইক্লিক। অপরদিকে আমরা আরেকটা নাম বলছি হেটারো অ্যারোমেটিক। তাহলে হেটারো শব্দ কেন, দেখো এখানে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, দ্যাট মিন্স বলয়ের ভিতরে হেটারো অ্যাটম আছে। এবং এটাকে অ্যারোমেটিক কেন বলছি, কারণ এই যৌগগুলোর ধর্ম বৈশিষ্ট্য অ্যারোমেটিক যৌগের মতো, যার কারণে আমরা এটাকে বলছি হেটারো অ্যারোমেটিক যৌগ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা সবাই ভালোভাবে বুঝে গেছো। আর আমি বলবো যে ক্লাসটা সবাই একাধিকবার মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা ক্লাসটা পুরোপুরি বুঝে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।